নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত। আজকে আমার সঙ্গে কথাবার্তায় রয়েছেন শ্রী তথাগত রায়। আপনাকে স্বাগত। আপনি একটা সিনেমার কথা নিশ্চয়ই শুনেছেন, অ্যালবার্ট পিন্টো কা গুসা কিউ আতা হ্যায়। মানে রাজ্য বিজেপির দপ্তরেও কান পাতলে শোনা যাবে সবার সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে তথাগতবাবুর এত রাগ কেন, এত রেগে কেন যাচ্ছেন? মৌলিক ভুল হচ্ছে যে আমি একদম রাগিনি। আমি যা বলবার খুব ঠান্ডা মাথায় বলেছি। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের শুনবার জন্য যে কথাগুলো আমি বলি, আমার তো অন্য কোনো বলবার সুযোগ নেই, অত সোশ্যাল মিডিয়ায় একমাত্র উপায়। যা বলি আমি সেগুলো ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে অনেকবার দেখে শুনে যে বলি, অতএব রাগের কোনো সুযোগ নেই এখানে। আমার একটা জিনিস জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে আপনার একটা টুইটে দেখছিলাম, আপনি লিখেছেন যে আমি বিবেকের ভূমিকা পালন করছি। হঠাৎ এই বিবেকের ভূমিকা পালন করার দরকারটা কেন পড়ল? একটু খুব ইদানিংকার ইতিহাস বলতে হয়। আমি যখন এর থেকে রাজ্যপালের দায়িত্ব মুক্ত হয়ে কলকাতায় এলাম, তখন একটা বিরাট সংখ্যক লোক এসেছিল আমাকে বিমানবন্দরে অভ্যর্থনা করতে। তারা এক বাক্যে একটা কথা বলেছিল, স্যার আমাদের পুরনো লোকেদের কোনো জায়গা নেই, আর দল কিভাবে চলছে আমরা কিছু বুঝতে পারছি না, আপনি একটুখানি আসুন। তো এই জিনিস মাথায় নিয়ে আমি নির্বাচনের দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে দেখা টেকা করলাম। দেখা টেকা করে খুব সংক্ষেপে ব্যাপারটা যেটা দাঁড়ালো এই যে আমাকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে নেবার তাদের কোনো ইচ্ছে নেই, বিন্দুমাত্র ইচ্ছে নেই। তখন নির্বাচন যেহেতু সামনে আছে, সেই জন্য আমি দলের সমর্থনে কিছু কথা বলতে লাগলাম আর কি। কিন্তু সেই সময় দলের সমর্থনে কথা বলার সত্ত্বেও আমি দেখলাম যে দলের চালচলনটা কোনোভাবে শুধরোচ্ছে না। তারপরে তো 2রা মে এলো, দল হেরে ভূত হয়ে গেল। আমাদের সরকার গঠন করবার কথা ছিল, সেখানে আমরা মাত্র 77টা আসন পেলাম। সেই 77টা আসন কমে 70টা আসনে এখন দাঁড়িয়েছি। তো কিছু তো করতে হবে এই অবস্থায়। আমার মনে হয়েছে যে এই নির্বাচনটা পরিচালনা করা হয়েছে সম্পূর্ণ ভুল পথে, এবং ভুল পথে মানে ভুল করে ভুল পথে নয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল পথে করা হয়েছে। তো এটা তো কারুকে বলতে হবে। আমার বলার সবচেয়ে সুবিধে, কারণ আমি তো তোমাকে বললাম আমার বয়স 77 চলছে, আমার পাবারও কিছু নেই, হারাবারও কিছু নেই, নিজের বাড়িতে থাকি, ঈশ্বরের আশীর্বাদে আমার খাবার সংস্থান ভালোই আছে। অতএব আমি সেই ভূমিকাটা নিই, সেটাই বিবেকের ভূমিকা আর কি। যাত্রা একটা বিবেক থাকে, বিবেক আর নিয়তি থাকে, সেই বিবেকের ভূমিকা আমি নিয়েছি। আমার একটা কথা বলুন, আপনি একটা জায়গায় বললেন যে যেখানে সরকার গঠনের কথা ছিল সেখানে আপনারা 77, যেটা কমে 70 হয়েছে। সত্যিই কি সরকার গঠনের কথা ছিল? কেন, সবাই তো বলছিল, সবাই বলছিল। বিজেপি অফিসে, আমি তো এর মধ্যে বিজেপি অফিসে বেশ বার কয়েক গিয়েছি, এবং সেখানে আলাপ আলোচনা হতো যে কে কোন দপ্তর পাবে, কে মুখ্যমন্ত্রী হবে, সেটা তো হতোই। দ্য উইক বলে একটা ম্যাগাজিন আছে, দ্য উইক ম্যাগাজিনে ওরা একবার আমাদের ঘোষবাবুর ইন্টারভিউ করেছিল, এবং উনি বলেছিলেন নিজেকে যে উনি মুখ্যমন্ত্রী হবেন। তো অন্যরাও বলে থাকতে পারেন, আমি জানি না, সব তো আমি পড়িনি। মুখ্যমন্ত্রী হবার, বিভিন্ন মন্ত্রীর দপ্তর পাওয়ার ইচ্ছে প্রত্যেকের আছে, কিন্তু কিভাবে সেটা করা যাবে? নির্বাচনে যে প্রক্রিয়াগুলো অত্যাবশ্যক, অর্থাৎ ইস্যু আইডেন্টিফাই করা, তারপরে ঠিক বক্তব্য রাখা, কন্টেন্ট রাখা আর কি, এই সমস্ত জিনিসের প্রতি যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে না। উল্টে যে সমস্ত কথা বলা হচ্ছে তা মানুষের মতিগতি পুরো ঘুরিয়ে দিচ্ছে। মেরে দেবো, পুঁতে দেবো, খুন করে দেবো, শুইয়ে দেবো, কবর দিয়ে দেবো, এখান থেকে সব দেহের লাইন লাগিয়ে দেবো। এইসব শুনলে, এইসব যদি সাধারণ মানুষ শোনে তাহলে তাদের কি ভালো লাগবে কথাটা? কিন্তু তাদের ভালো লাগেনি, এবং তার ফলেই দেখছি এর একটা অন্য চেহারাও আছে। চেহারাটা হলো যে আমরা আগাগোড়া দেখে এসছি যে যখন পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলে একটা ফল হয়, কলকাতায় কিন্তু আর উল্টো ফল হয়। যখন কংগ্রেস গ্রামাঞ্চলে একেবারে ছেয়ে ছিল এবং লোকে বলতো কংগ্রেসকে কোনোদিন গ্রাম থেকে হটানো যাবে না, অর্থাৎ আমি 1967 সাল পর্যন্ত, তখন কিন্তু কলকাতায় বামপন্থীরা জিতত। তারপরে আবার বামপন্থীরা যখন পুরো পশ্চিমবঙ্গ অধিকার করে ফেললো, তখন কলকাতায় কংগ্রেস জিতত।
পরে তৃণমূল হলো সেটা। কিন্তু এবার যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে বিজেপি কলকাতায়ও হেরেছে, গ্রামাঞ্চলেও হেরেছে। এটা খুব শুভ লক্ষণ নয়। মানে কোন দিক থেকে খারাপ লক্ষণ বলছেন? মানে দেখুন, যদি আমি বলি যে 3 থেকে 77, যেটা আপনাদের কেন্দ্রীয় কর্মসমিতিও বলেছে যে 3 থেকে 77 পৌঁছেছি, এটা বিরাট বড় একটা সাফল্য, আমাদের ওইভাবেই ব্যাপারটা দেখা উচিত, সেখানটা আপনি বলছেন শুভ লক্ষণ না। 3 থেকে 77 তো হওয়ার কথা ছিল না। আমি তো বললাম যে পার্টির ভেতরে যে মানসিকতা ছিল যে আমরা তো সরকারে এসেই গেছি, এখন বাকি খালি দপ্তর বন্টন আর কে মুখ্যমন্ত্রী হবে সেটা ঠিক করা। তো সেই পরিপ্রেক্ষিতে 3 থেকে 77 হয়। কতবার প্রধানমন্ত্রী এসেছিলেন এই রাজ্যে, কতবার স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে 3 থেকে 77 তো নেমে আসা। আমাদের 18টা লোকসভা আসন আছে। 18টা লোকসভা আসনের মানে হচ্ছে বিধানসভা হিসেবে 126টা হয়। লোকসভা বিধানসভা ভোট যদি আলাদা নিরিখে হয় তাও ধরে নিই, তাহলে 126টার জায়গায় 120টা হবে, 110টা হবে, 100টা হবে। কিন্তু 77 হয়ে গেল, সেটা আবার কমে 70 হয়ে গেল। এটা কি শুভ লক্ষণ? শুভ লক্ষণ নয়। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে আপনি যখন ওই বিবেকের ভূমিকা পালন করছেন এবং যেখানে সত্যিই আপনার কিছু পাওয়ার নেই, সেখানে এখনো আপনি বলছেন যে এখনো বলার সময় আসেনি, পরে বলবো, আর কবে বলবেন? দলের মধ্যে থাকলে পুরো কথা বলা যাবে না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু দলকে তো সতর্ক করা যাবে, কারণ এটাও তো সতর্ক, দলের ভেতরে সতর্কতা আমি যতটুকু পেরেছি করেছি, সেটা নির্বাচনের আগে করেছি, এখনো করি। আমি নানা প্রক্রিয়ায় দলের ভেতরে দলকে সতর্ক করবার চেষ্টা করি। তার চেয়ে বেশি যেটুকু উচিত মনে করেছি আমি সেটুকু সাধারণ মানুষকে বলেছি, সোশ্যাল মিডিয়ায় এনেছি, তার চেয়ে বেশি এখনই বলা যাচ্ছে। এবং সেই মিডিয়ায় বলার আপনার একটা পার্ট হচ্ছে যে কোট আনকোট অর্থ এবং নারী, মানে এই এত বড় একটা অভিযোগ আনার পর আর বলতে বাকি কি থাকে? ডিটেলগুলো কিভাবে অর্থ, কিভাবে নারী, কোন কোন নারী, এবং সেখানে আপনি মানে আপনার ধারাবাহিক যদি টুইটগুলো দেখা যায়, সেখানে আপনার কিছু নেতার কথা আপনি খুব স্পেসিফিক্যালি বলেছি, তার মধ্যে কেউ এই রাজ্যের, কেউ বাইরের থেকে আসা। পরিষ্কার কেডিএসএ আমি বলেছি, কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ, অরবিন্দ। আমি 6ই মে তারিখে একটা টুইট করেছিলাম। প্রথমে 2রা মে তারিখে আমাদের যখন ভরাডুবি হলো, তখন আমি আশা করেছিলাম যে দলের তরফ থেকে একটা বিবৃতি হবে যে আমরা এটা বিশ্লেষণ করে দেখছি, যে কোনো দলই করে, অন্তত সংঘবদ্ধ দল সিপিএম বা বিজেপির মতো দল তো সবসময় করে যে আমরা এটা বিশ্লেষণ করে দেখছি। সিপিএম আমি জানি সেই কোয়েশ্চেনে আর পাঠিয়ে নানা জায়গা থেকে এগুলো করে, এরকম কোনো প্রক্রিয়া কিচ্ছু করা হয়নি। উল্টে ওই 3 থেকে 77-এর বগল বাজাতে হতে লাগলো। তখন আমি বুঝলাম যে কিছু হবে না, এরা নিজেদের ব্যর্থতা ঢাকতে এই 3 থেকে 77-এর গল্প শুনিয়ে যাবে এবং কেন্দ্রকেও তাই বুঝিয়ে যাবে, এবং তারপরে এইভাবেই চলতে থাকবে। তো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যাদের আপনি চাইছিলেন যে স্বরূপটা প্রকাশ করে দেবেন, প্রাথমিকভাবে তাদের কিছুদিনের জন্য সরিয়ে দেওয়া হলেও তারা তো আবার স্বমহিমায় রয়েছে। আমার তো কিছু করার নেই। আমার তো তাদের মূলত আমার লড়াইটা তো তাদের বিরুদ্ধে নয়। আমার প্রাথমিকভাবে প্রাইমারিলি মূলত আমার লড়াইটা হচ্ছে দলের সপক্ষে। দল যাতে ভবিষ্যতে ভালো করতে পারে, দল যাতে এখান থেকে নিশ্চিহ্ন না হয়ে যায়, সেটা দেখা। এই দলটা তো আমি 30 বছর ধরে করছি। যে সময় আমি দলে যোগ দিয়েছিলাম, আমি তার আগে ভারতীয় রেলের একটা গ্রুপে পদে ছিলাম, সেখান থেকে আমি ইস্তফা দিয়ে বা ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে আমি যোগ দিই। তারপরে আমি এত বছর ধরে দল করেছি। গোড়ায় যখন ওই 90-এর দশকে দল করতাম, তখন তার ঠিক আগে পর্যন্ত দল 60% ভোট পেত। তারপরে রাম মন্দির আন্দোলনে ভোটটা বেড়ে গেল 1991 সালে, হঠাৎ বেড়ে 11% হলো। কিন্তু তারপরে সেটা থাকলো না, আবার সেটা নেমে 6% চলে গেল, কারণ নানা রকম কারণ ছিল। তো ওই 6%-এর আশেপাশে আমরা ভোট পেতে লাগলাম, এইভাবে চলল। কিন্তু এই সময় আমরা যা কাজ করেছিলাম, মানে সে সময় প্রথম সভাপতি ছিলেন হরিপদ ভারতী, আমি আসার আগে ছিলেন। তারপরে ছিলেন সুকুমার বন্দ্যোপাধ্যায়, তপন শিকদার, অসীম ঘোষ, আমি ছিলাম। তারপরে সুকুমার বন্দ্যোপাধ্যায় আবার এসছিলেন,
বিষ্ণুকান্ত শাস্ত্রী এর আগে ছিলেন, সত্যব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন। আমরা সবাই মিলে একটা জিনিস করেছি, যে বিজেপির যে আগে চেহারা ছিল, এটা একটা উত্তর ভারতীয় পার্টি, এটা একটা হিন্দিভাষীদের পার্টি, এর সাথে বাংলার কোনো সম্পর্ক নেই, এই ধরনের এই ভুল ধারণাটাকে আমরা দূর করবার চেষ্টা করেছি। পার্টিটাকে রেসপেক্টেবল করবার চেষ্টা করেছি, পার্টিটাকে একটা গুরুত্ব দেওয়ার একটা মহান জায়গায় আনার চেষ্টা করেছি, এবং সেটা অনেকাংশে সফল হয়েছিলাম। আমরা যে এই 2019 সালে নির্বাচনে 18টা আসন পাই, সেটা তো রাতারাতি হয়নি, ফট করে আকাশ থেকে 18টা আসন পড়েনি, তার পেছনে এত বছরের কাজ ছিল। মানে আপনাদের সময়টা যে আমি একটু বলিনি, এখন সেটা কেউ যদি অস্বীকার করেন তাহলে তো সেটা তার ব্যাপারে, তো দেশে বাক স্বাধীনতা আছে, কিছু বলার নেই। কেউ অস্বীকার করে আমি এনেছি, আমি আকাশ থেকে পড়েছি ইত্যাদি, কিন্তু তার পেছনে এত লোকে, এতগুলো প্রেসিডেন্ট ছিল, তাদের কাজ ছিল, এত কর্মী ছিল, তাদের কাজ ছিল। এই কর্মীদের সমস্ত এই নির্বাচনী প্রক্রিয়ায় বাদ দিয়ে দেওয়া হয়েছিল, যারা এতদিন ধরে কাজ করেছে। করে তৃণমূল থেকে দলবদলুদের আনা হয়েছিল, সিপিএম থেকে দলবদলুদের আনা হয়েছিল, এবং এই যে ভরাডুবি হয়েছে তার অন্যতম কারণ এটাই। আজকের যে জায়গাটা শতাংশের হিসেবে যে অনেকটা এগিয়ে যাওয়া আপনাদের সেই সময় 6% থেকে, সেটা আপনাদের কাজের ওপর ভিত্তি করে, শুধু সেই আদর্শের ভিত্তিতে পাওয়া ভোট, নাকি বর্তমান সময়ের যে সাংগঠনিক একটা চেহারা বিজেপির রয়েছে তার ভোট, কোনটা? প্রথম কথা এগিয়ে যাওয়া নয়, পিছিয়ে যাওয়া। কারণ আমি তো আগেই বলেছি 126টা আমাদের তো এমনি পেয়েই গিয়েছিলাম। 126-এর জায়গায় যদি 106টাও হয় বা 100টাও হয়, তাহলেও তো তার থেকে আমরা পিছিয়ে এসেছি, 77 এসেছি, এবং তারপরে কমে এখন 70 হয়েছে আর কি। এই জিনিসটা তো, রাজনীতি তো সরল রেখায় চলে না, একটা শুধু কারণে ভোট বেড়েছে বা ভোট কমেছে তা নয়। রাজনীতির যে এই যে ভোট কমেছে, আমি মনে করি ভোট কমেছে, কেউ বলতে পারেন ভোট বেড়েছে, কিন্তু যাই হোক না কেন, সেটা যে হয়েছে তার মধ্যে সংগঠনের একটা ভূমিকা আছে, আগেকার কাজের একটা ভূমিকা আছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বের একটা ভূমিকা আছে, রাজ্য নেতৃত্বের একটা ভূমিকা আছে, সার্বিক পরিস্থিতির একটা ভূমিকা আছে, মানুষ তৃণমূলের শাসন নিয়ে কতটা পর্যুদস্ত ছিলেন, কতটা ঘৃণা জন্মেছিল মানুষের তৃণমূলের ওপর, তার একটা ভূমিকা আছে। এগুলো সব মিলিয়েই এই ভোটের অঙ্কটা তৈরি হয়। আপনার একটা বক্তব্যের মধ্যে ছিল যে বর্তমান যারা নেতৃত্বে এসছেন, নবনির্বাচিত সভাপতি এবং বিরোধী দল নেতা, এরা একটা সঠিক পথে নিয়ে যাবেন। তা আপনাদের নবনির্বাচিত সভাপতি, তিনিও তো পূর্বতন সভাপতিকে সঙ্গে নিয়েই সব জায়গাটায় যাচ্ছেন, এবং সেই সময়ের যে সেটটা ছিল, ধরুন পেছন থেকে সুব্রত চ্যাটার্জি সংগঠন সামলাতেন, তিনিও আরএসএসে ব্যাক করে এসছেন, ফলে ক্ষমতাটা ঠিক যেখানটায় ছিল হয়তো একটু অন্য রূপে, কিন্তু সেই জায়গাতেই কি আটকে নেই? না, সেটা ঠিক নয়। নতুন যে সভাপতি এসছেন তিনি কোয়ালিটেটিভলি ডিফারেন্ট, অর্থাৎ ওর মানসিক গঠন আলাদা, উচ্চশিক্ষিত মানুষ, তার ফলে পরিপ্রেক্ষিতটা অনেক ভালো বোঝেন। শিক্ষার একটা দাম আছে, অস্বীকার করলেও চলবে না। যাই হোক, উনি পরিপ্রেক্ষিতটা অনেক ভালো বোঝেন, ইতিহাস সম্বন্ধে খানিকটা জানেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সম্পর্কটাও বোঝেন। এইসব নিয়ে উনি এসছেন, কিন্তু ওর তো অভিজ্ঞতা কম। অভিজ্ঞতা যেহেতু কম, যেহেতু ওর রাজ্য সংগঠনের লোকেদের চেনা নেই, সেই জন্য খানিকটা ওকে পুরনো কার্যকর্তাদের নিয়ে ঘুরতেই হচ্ছে, পুরনো সভাপতিকে নিয়ে ঘুরতেই হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস উনি আস্তে আস্তে জায়গাটা চিনে যাবেন, এবং চিনে তারপরে উনি নিজের মতন করে দলটাকে চালাবার চেষ্টা করবেন। আর এই সঙ্গে যে আছেন, যে বিরোধী দলনেতা আছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং উনি দুজনে মিলে রাজ্য বিজেপিকে নেতৃত্ব দেবেন, দিলে ভালো হবে বলে আমার বিশ্বাস। এখন পর্যন্ত আমি যা দেখেছি তাতে আমার এই বিশ্বাস হয়েছে। আপনার এখন পর্যন্ত বক্তব্য শুনলে মনে হবে যে 2019-এর লোকসভা ভোট থেকে এবারের বিধানসভা ভোট, এই গোটা পর্যায়টায় দিলীপ ঘোষের কোনো কৃতিত্ব বা ভূমিকা নেই। দিলীপ ঘোষ সম্বন্ধে আমি কিছুই বলবো না, কারণ গতকাল না পরশুদিন একটা টুইট এসেছিল, যেটাতে
ঠাকুর রামকৃষ্ণকে এবং কবিগুরু রবীন্দ্রনাথকে অশিক্ষিত বলা হয়েছে, তাতে আমি এত আঘাত পেয়েছি যে এ বিষয়ে আমি কিছু বলতে রাজি নই। আর কার কি ভূমিকা আছে তো সাধারণ মানুষের সামনে রয়েছে, সকলেরই ভূমিকা আছে, সকলের কেডিএসএ দল যেটা, তার মধ্যে ডি হচ্ছেন দিলীপ ঘোষ, সকলেরই ভূমিকা আছে। না, কিন্তু মানে আমি যদি ওই গোটা বিষয়টা বাদও দিই, সত্যি সত্যি লোকসভায় 18টা আসন, এটা তো চারটিখানি কথা না। তো তিনি সেখানটায় বুক চিতিয়ে নেতৃত্ব দিয়েছেন, এটা তিনি বলছেন, তার নিজের কৃতিত্ব বলে বলছেন, এবং সেই জায়গায় হয়তো বুক চিতে কেন, বুকের ওপর পা দিয়ে রাজনীতি করেছেন উনি, কথাও বলেছেন। কিন্তু ওটা নিয়ে আমি আর কিছু বলবো না। আমি তোমাকে আগেই বলছি, তার কারণটা হচ্ছে যেটা, যে উক্তি উনি করেছেন তাতে আমি খুব ব্যথিত হয়েছি, এবং এই মানুষটির সম্বন্ধে আমি কিছু বলতে রাজি নই আর। হ্যাঁ, অবশ্য এটাও উনি বলেছেন যে আপনার দল থেকে বেরিয়ে গিয়ে যাবতীয় যা কিছু বলা উচিত। দল থেকে বেরিয়ে গিয়ে যা কিছু বলা উচিত সেটা উনি বলতে পারেন, আমিও বলতে পারি যে পারেন তো দল থেকে আমাকে বার করে দিন, কিন্তু সেটা তো ব্যাপার না, আমি দল থেকে বেরোবো না। যদি কেউ বার করে দেয়, আমার দল যদি বার করে দেয় সেটা আলাদা কথা, কিন্তু আমার মনে হয় না সেটা করবে। যেটা হবে সেটা হলো যে আমি হয়তো কোনো পদ পাবো না, সে তো এখনও পদ নেই, গত 2020 সালের অগাস্ট মাস থেকে এখনও কোনো পদ নেই, তাতে আমার কোনো অসুবিধে নেই, কারণ ওই পদ ভাঙিয়ে তো আমি খাই না, আমি আগেই বলেছি। তো এই পরিপ্রেক্ষিতে আমি ভালোই আছি, এমনি আমার কথা বলতে কোনো অসুবিধে নেই। উনি বলতে পারেন আমি দল থেকে বেরিয়ে যাব, আমি আমার উচিত তৃণমূল কংগ্রেসে যোগ দেয়া, এই সমস্ত সবই যা ইচ্ছে বলতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু সত্যি সত্যি আপনার কোনো জায়গায় গিয়ে মনে হয় না যে আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো একটা দলের অভ্যন্তরে সেইখানটা যদি আপনি বলতেন, সেই প্ল্যাটফর্মে বলতেন, তাহলে একজন যথার্থ পার্টি কর্মীর ভূমিকাটা আপনি পালন করতে পারতেন? তার বদলে বিবেকের ভূমিকা পালন করতে গিয়ে গোটা ব্যাপারটা প্রকাশ্যে নিয়ে এসে কোথাও গিয়ে এটা দলীয় শৃঙ্খলার বিরুদ্ধে বা দলীয় স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। এক নম্বর হচ্ছে যে আমি দলের অভ্যন্তরে বলিনি, সেটা তুমি জানলে কি করে? নির্বাচনের আগে আমি দলের অভ্যন্তরে প্রচুর বলেছি। আমি যখন শিলংয়ে রাজ্যপাল ছিলাম তখন তো সমস্ত খবর পেতাম, টিভিও দেখতে পেতাম, এমনি অন্যান্য কার্যকর্তাদের মাধ্যমে খবর পেতাম, খবর যে পেতাম না তা নয়। অতএব সেটার প্রেক্ষিতে আমি বিভিন্ন সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, তার সঙ্গে কথা বলেছি, সর্বভারতীয় সভাপতির সঙ্গে কথা বলেছি, তাদের দলের মধ্যে আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়েছি, কিন্তু দলের বিরুদ্ধে প্রকাশ্যে আমি একটাও কথা বলিনি, দলের কোনো কার্যকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে আমি একটাও কথা বলিনি। কিন্তু এখন আমাদের হারাবার কি আছে? দলের, তুমি জানলে আশ্চর্য যাবে, দলের আমাদের কার্যকর্তাদের মনোবল এমন তলানিতে এসে ঠেকেছে যে কত লোক যে বসে গিয়েছে তার ঠিক নেই। বসে যাবে না কেন? কারণ কিছু বিজেপি করতে গেলেই তৃণমূল এসে তাদের পিটিয়ে দিচ্ছে, এবং তাদের সপক্ষে কোনো লোক নেই, দল তাদের পেছনে এসে দাঁড়াচ্ছে না। শুভেন্দু অধিকারী একটু দাঁড়িয়েছেন, তাছাড়া যে এই যে 77 জন এমএলএর কথা বলছো, 18 জন এমপি আছে, এরা তো কেউ দাঁড়াচ্ছেন না। এদের তো দাঁড়ানো উচিত ছিল। এদের তো দলীয় কর্মীদের যে হলো, এই যে সেদিন ভগবানপুরে একজন খুন হলো, এ তো একটা বিশাল পরম্পরা, একটা বিশাল সংখ্যার শেষই মাত্র। যে আমাদের হেমতাবাদের যে এমএলএ খুন হয়েছিলেন, নামটা আমি ভুলে যাচ্ছি, সেইটার থেকে এই প্রক্রিয়াটা আরম্ভ হয়েছিল, কিন্তু সেই প্রক্রিয়াটা তখন থেকে তো বন্ধ করবার কোনো চেষ্টা দেখা যায়নি। সেটা দেখিয়ে আমরা প্রচুর নির্বাচনী সুবিধে পেতে পারতাম জনসাধারণের কাছে। তৃণমূলের অত্যাচার, তৃণমূলের নৃশংসতা, তৃণমূলের দলবাজি, তৃণমূলের পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করা, সিপিএমকে নকল করা, এই সমস্ত জিনিস মানুষের চোখের সামনে নিয়ে আসতে পারতাম। সব কিছুই করিনি, খালি মেরে দেবো, পুঁতে দেবো, শুইয়ে দেবো, খুন করে দেবো, এখান থেকে ওখানে শবদেহের লাইন লাগিয়ে দেবো, এতে কি হয় কাজ? এই যে কথাগুলো আপনি বলছিলেন, যেগুলো সেই সময় বলে আপনি একদম শুরুতেই বলেছেন যে ভুল শুরুটা হচ্ছে সেখান থেকে, এই ধরনের শব্দ ব্যবহার করা, এই ধরনের বাক্যবন্ধ। ওইটা নয়, আরো আছে, তুমি বলো, তুমি শুনে। তো প্রত্যেকটাই তো ওই অ্যাকশনের একটা রিয়াকশন থাকে। এই যে এখনকার সন্ত্রাসটা, সেগুলো কি আপনার মনে হয় ইনস্টিগেটেড হয়েছিল ওখান থেকে? খানিকটা। তোমাকে যদি আমি বলি, তোমাকে আমি বাগে পেলে শুইয়ে দেবো, শেষ করে দেবো, তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দেবো ইত্যাদি, তারপরে তোমাকে বাগে পাওয়ার বদলে তুমি আমাকে বাগে পেলে, তাহলে তুমি আমাকে শোধ নেবে না? ঠিক তাই হয়েছে, কিন্তু এটাই একমাত্র কারণ নয়।
অন্যতম কারণ হচ্ছে, বড় কারণ হচ্ছে যে তৃণমূলের স্বভাবটাই এরকম। তৃণমূলে যারা যায় তারা এরকম হিংস্রতা নিয়েই যায়, এবং এই হিংস্রতাটা তো সিপিএমের কাছ থেকে শেখা। শুধু সিপিএম এই জিনিসটাকে একটা খুব নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে রাখতো। তৃণমূলে তো সবাই রাজা, অতএব তৃণমূলে যে যার মতো করে যাচ্ছে। এই পরিমাণ রাজনৈতিক হত্যা সিপিএম আমলেও হয়েছে, কিন্তু কোন আমলে বেশি হয়েছে আমি মনে করতে পারছি না। আমার মনে হয় তৃণমূলের আমলে বেশি হয়েছে, এবং তৃণমূলের আমলে যে হত্যাটা হয়েছে এই হত্যার মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই। প্রত্যেক অঞ্চলের প্রত্যেক মস্তান তারা তাদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে, যা খুশি তাই কর। যদি কিছু হয় তাহলে বলবে না মাথায় অক্সিজেন যায় না, বেচারা কী করবে, ওরকম বা মতো নেওয়া হয়েছিল, ওর শোধ নিচ্ছিল। কিন্তু এর পেছনে যে ওই কুবাক্যগুলো আছে, মেরে দেবো পুঁতে দেবো, ওইটা আছে, এবং এই যারা মার খাচ্ছে তাদের পেছনে জনপ্রতিনিধিদের এসে না দাঁড়ানোটা আছে, এটা বলা দরকার। এইটাই হচ্ছে বিবেকের ভূমিকা। অর্থর জায়গাটা কিভাবে আপনাদের সংগঠনকে ধসিয়েছে? বলতে পারবো না মানে আমি জানি, কিন্তু বলতে পারবো না। সেটাতে তো কারোর নাম নেই, মানে আমি বলছি না, নাম নেই, কিন্তু বলতে পারবো না আমি। তবে আমি বলছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা হয়েছে। কারণ প্রার্থী চয়নের ব্যাপারে অর্থ একটা ভূমিকা পালন করেছে, যেটা বিজেপিতে কখনো সাধারণত হয় না। প্রার্থী চয়নের ব্যাপারে ভূমিকা পালন করেছে, দলীয় পদ পাবার ব্যাপারে ভূমিকা পালন করেছে, এসব করেছে। এইটুকুই বলার। তো অর্থের ব্যাপারটা আমি বুঝতে পারলাম, যে খানিকটা হিন্টস দিলেন আপনি। নারী, অর্থটা যেটুকু বলতে পেরেছি, নারী তাও বলতে পারবো না। খালি একটা সত্য তোমার সামনে রাখছি, একটা বাস্তব তোমার সামনে রাখছি। এই নির্বাচনে প্রার্থী হিসেবে বেশ কিছু নগরীন্নটিকে রাখা হয়েছিল। নগরীন্নটি নামটা আমারই দেয়া নয়, অ্যাকচুয়ালি কবিগুরুর দেয়া। নগরীন্নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ ইত্যাদি। এই নগরীন্নটিদের টিকিট দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? এরা তো বিজেপির মন্ত্রে বা বিজেপির ইডিওলজিতে দীক্ষিত নয়, এদের সঙ্গে বিজেপির কোনো কালে কোনো সম্পর্ক ছিল না, এরা রাজনীতির জগতের পর্যন্ত লোক নয়, এদের কেন টিকিট দেওয়া হয়েছিল? এই প্রশ্নটার উত্তর খোঁজ করলেই বাকিটা জেনে যাবে। এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারছি না। এটা নিয়ে আমি আপনাকে কিছু বলছি না, আমার শুধু একটাই জিজ্ঞাসা। আপনি যে নগরীন্নটি কথাটা ব্যবহার করেছিলেন, কবিগুরু ব্যবহার করেছিলেন, কিন্তু একটা স্পেসিফিক অর্থে সেখানেও এই নগরীন্নটির কিন্তু ডেফিনেশনটা বদলায়নি। এখানে যাদের সম্পর্কে আপনি এটা ব্যবহার করেছেন, তাদের সম্পর্কে এটা বলাটা কি আপনার পক্ষে সাজে? একদম সাজি। নগরীন্নটি সম্বন্ধে কবিগুরু, কথাটা তো কবিগুরু থেকে নেয়া। নগরীন্নটি সম্বন্ধে কবিগুরু যেটা বলেছেন তার মধ্যে কি কোথাও এমন কথা বলেছেন যে এরা একটা কোনো অনুচিত ব্যবসায় লিপ্ত? হ্যাঁ, কবিগুরুও তাদের সুন্দর অর্থে সুন্দরভাবে দেখেছেন, কিন্তু তাতে তাদের যে পরিচয়টা সেটাকে উনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি। তাদের সমস্ত পেশাকেই উনি একটা সম্মানের চোখে দেখেছেন। এখানকার যাদের সম্পর্কে আপনি ওই কোট আনকোট নগরীন্নটিটা ব্যবহার করেছেন, কোথাও গিয়ে আপনার নিজের খারাপ লাগবে না কোনো একটা সময় যে আপনার মতো লোকের পক্ষে এটা ব্যবহার করাটা ঠিক হয়নি? একদম খারাপ লাগবে না, কারণ ওরা যতদিন নগরীন্নটির কাজ করছেন ততদিন তো আমার সাথে কোনো বিবাদ নেই। ওরা নিজেরা যা করছেন নিজের মতন করে করছেন। কিন্তু রাজনীতিতে এলেন, একটা রাজনীতি করা লোকের জায়গা নিয়ে নিলেন। ওখানে আমরা একটা ভালো প্রার্থী দিতে পারতাম, সেই ভালো প্রার্থী হয়তো জিতে যেতে পারত। তা না দিয়ে সেই নগরীন্নটিদের দিলাম, তারা টাকা পেল। মানে টাকা যে কি পরিমাণ পেয়েছে, কীরকম, সেটা আর তোমাকে আমি অঙ্কগুলো জানি, কিন্তু তোমাকে বলতে পারবো না। সেই টাকা নিয়ে ওরা ৯-৬ করলো। কেন ওদের এই প্রার্থী করা হলো, কেন ওদের টাকা দেয়া হলো? এই প্রশ্নটার উত্তর পেলেই বাকিটা বলে দেবে, কিন্তু আমার পক্ষে আর বলা সম্ভব নয়। কিন্তু এটা তো তাদের দোষ না, যারা করেছে তাদের দোষ। ঠিকই আছে, তাদের দোষ মেনে নিলাম, তাদের দোষ।
নগরীন্নটিরা সুযোগ পেয়েছে, করে নিয়েছে। কিন্তু নগরোন্নতি শব্দ থেকে আপনি বেরোবেন না। একদম বেরোবো না, একদম বেরোবো না। আমি সাধারণত যা বলি তার থেকে কখনো পিছিয়ে আসি না, এখনো পিছুচ্ছি না। আপনাকে অনেক ধন্যবাদ।